মহা মহা সংকটে তৃণমূল কংগ্রেস। গত কয়েকদিনের পর্বেই আপনাদের বলেছিলাম তৃণমূল কংগ্রেসের এইচডিএফসি শাখার তিনটি অ্যাকাউন্ট ফ্রিজে টোটাল 440 কোটি টাকা ফ্রিজের সিদ্ধান্ত প্রথমে নিয়েছিল পুলিশের তরফ থেকে, তারপরে একই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও সেখানে কিছুটা ফ্লেক্সিবিলিটি মিলেছিল হাইকোর্টের তরফ থেকে, আমি পরে আসব। কিন্তু গতকাল ঋতব্রতপন্থী তৃণমূলের বিশ্বনাথ দাস বিধায়কের করা একটি এফআইআরের জেরে তৃণমূল কংগ্রেসের আরও 13টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল, 12টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল। অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 15টি অ্যাকাউন্ট ফ্রিজ হলো। নতুন করে যে 12টি অ্যাকাউন্ট ফ্রিজ হলো সেখানে হাজার হাজার কোটি টাকা তৃণমূলের গেল। বুঝতে পেরেছেন কি অবস্থা? আমি ব্যাখ্যা করব। আজকে আপনাদের সামনে আমি 4টে থেকে 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিত্তাকর্ষক খবর শোনাবো, এবং খবরগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কত বড় ঘোষণা একটা মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী করেছেন, সেটা আজকে আপনাদের সামনে আমি বলবো। শুনুন, পর্বটা ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি ওই অ্যাকাউন্ট ফ্রিজ এবং আরও অত্যন্ত চিত্তাকর্ষক বেশ কিছু খবর আজকে আমার ঝুলিতে রয়েছে, শোনাচ্ছি। তার আগে প্রথম যে খবরটা শোনাবো, যেটা শুনলে আশা করছি সবাই আনন্দ পাবেন, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারতে বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য পশ্চিমবঙ্গের সব মানুষ কিন্তু এই আয়ুষ্মান ভারতের এই সুযোগ সুবিধা পাবেন না। এবং এটা জানার পর শুভেন্দু অধিকারীর তরফ থেকে কিংবা গভর্নমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না তারা মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে রাজ্য সরকারের বদান্যতায় ওই একই ধরনের রাজ্য সরকারের একটি প্রকল্পে তাদের অন্তর্ভুক্তি করা হবে। তারাও 5 লাখ টাকার বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার পাবেন, এবং সেটা তারা চেষ্টা করছেন যে এটাও ওই আয়ুষ্মান ভারতের মতো সমস্ত রাজ্যের যে কোনো রাজ্য থেকে যেন আপনারা সেই সুযোগ এবং সুবিধা নিতে পারেন, সেই আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এই রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ আয়ুষ্মান ভারতের পাওয়া না পাওয়াকে নিয়ে যে ডিসক্রিপেন্সিটা তৈরি হয়েছিল সেটা মেটাতে উদ্যোগ হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা অত্যন্ত সাধুবাদযোগ্য। আশা করি আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে। এবার আমি আসি সেই অংশটিতে, যেখানে আমি আপনাদের সামনে বলেছিলাম গতকাল যে এই বিষয়ে কমেন্ট করবেন যে আপনাদের এটা পছন্দ হলো কিনা, প্রথম যে খবরটা দিলাম। এরপরে আসি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যোগ নিয়ে আপনাদের সামনে গতকাল একটা তথ্য আমি আপনাদের সামনে দিয়েছিলাম, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ঘটনা বলেছিলাম। এবার সেই বিষয়ে ইতিমধ্যেই আপনারা জানেন এইচডিএফসি শাখার তিনটি অ্যাকাউন্টে 440 কোটি টাকা ফ্রিজ হয়ে গিয়েছিল। যদিও হাইকোর্টের তরফ থেকে কিছুটা স্বস্তি মিলেছিল, বলা হয়েছিল তৃণমূল কংগ্রেস পার্টিটা চালাতে রোজগারের যে খরচা সেটা একজন থার্ড পার্টির কোর্টের নির্ধারিত একজন অফিসারের মাধ্যমে সেই টাকা তুলতে পারবে বা লেনদেন করতে পারবে, লিমিটেড, নিজে পারবে না, অনুমতিক্রমে একজন অফিসারের মাধ্যমে সেটা করতে হবে। এরপরে গতকাল আবারও এই 3টি বাদ দিয়ে আরও 12টি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পার্টি ফান্ডে চাঁদা তোলা যেগুলো কালেক্টেড হয়েছিল যে সমস্ত অ্যাকাউন্টগুলিতে, 12টি অ্যাকাউন্টে ফ্রিজ করে দেওয়া হলো, যেখানে 1000 কোটি টাকারও বেশি তাদের গচ্ছিত রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কার্যত 1500 কোটি টাকার কাছাকাছি এই ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত বললাম আপনাদের সামনে, বাজেয়াপ্ত কিন্তু ওনারশিপ ট্রান্সফার হয়ে যাওয়া নয়। বাজেয়াপ্ত আমার রেস্ট্রিকশনস, তৃণমূল চাইলেই ওখান থেকে যে কেউ গিয়ে টাকা তুলতে পারবেন না বা ঢোকাতে পারবেন না, সেটা করতে হবে কোর্টের নির্ধারিত একজন ব্যক্তি। সেটাও আবার ওই 3টে অ্যাকাউন্ট 440 কোটি টাকা যেখানে রয়েছে, নতুন করে আবার 1000 কোটি টাকার 12টি অ্যাকাউন্ট, এই মুহূর্তে টোটাল 15টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল। এটা একটা খবর। একটা খবর দিই, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেল থেকে ছাড়িয়ে আনার কথা বলেছিলেন, সেই অনুব্রত মণ্ডল এখন মাঝারি তৃণমূল। আগে আমরা বলতাম যে এখন দুরকম তৃণমূল, ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল। এখন একটু ভাগটা বাড়াতে হবে, ভালো তৃণমূল, মাঝারি তৃণমূল আর খারাপ তৃণমূল। ভালো তৃণমূল হচ্ছে যারা সরাসরি যোগদান করছেন, যেহেতু কালকে যোগদান করেছেন তাই এখন 3টে ভাগ হয়ে গেছে।
ভালো তৃণমূল হচ্ছে যারা সরাসরি বিজেপিতে গিয়ে যোগদানের লাইসেন্স পাবেন বলে মনে করছেন, তারা ভালো তৃণমূল। গতকাল যেমন দেখেছেন আপনারা, 3জন সাংসদ যোগদান করেছেন একেবারে, এবং তাদের রাজ্যসভার নমিনেশন টিকিটও পেয়ে গিয়েছেন, সে আর বলছি না। আর মাঝারি তৃণমূল হচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূল, যাদেরকে দলে নেওয়া হবে না, কিন্তু তারা বিজেপির অতটা বিরোধিতা করবে না, এরকম মধ্যপন্থা যারা নিয়েছে তারা হচ্ছে মাঝারি তৃণমূল। আর খারাপ তৃণমূল হচ্ছে ওই কালীঘাট তৃণমূল, হচ্ছে খারাপ তৃণমূল। এই হচ্ছে আপাতত 3টে তৃণমূল। তো এই মাঝারি তৃণমূলের মধ্যে আগে খারাপ তৃণমূলে ছিল অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের সস্নেহে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলতেন যে ওর মাথায় অক্সিজেন কম টম যায়, যাকে যে কোনো দুষ্কর্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পারমিশন দিয়ে রেখেছিলেন। একে গাঁজা কেস দাও, ওকে ধর্ষণের কেস দাও, এটা তো পুলিশকে বোম মারো, এই যিনি বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার টিকিটই ছুতেন না, কোনো পুলিশের হিম্মত ছিল না। শুধু তাই নয়, পুলিশের বাপ মা তুলে, পুলিশের মা বউ তুলে কিভাবে গালিগালাজ করেছিলেন, সে সমস্ত করার পরেও অনুব্রত মণ্ডল এখন মাঝারি তৃণমূল। কিভাবে না, আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ডেপুটি স্পিকার, তিনি বিধানসভায় গিয়ে শুক্রবার ঋতব্রতপন্থী তৃণমূলের সঙ্গে কথা বলেন, এবং তারপরে ঋতব্রতপন্থী তৃণমূলের তরফ থেকে একজন প্রতিনিধি অনুব্রত মণ্ডলকে ফোন করেন। ফোন করে তাদের সঙ্গে কথাবার্তা যা হয়েছে তাতে করে মোটামুটি অনুব্রত মণ্ডল রেডি হয়ে গেছেন যে তিনি বাজে তৃণমূল থেকে মাঝারি তৃণমূলে চলে আসবেন। দেখুন, বাজে থেকে একেবারে ভালো তো আর হওয়া যাবে না, তো বাজে থেকে তিনি মাঝারিতে আসলেন, এবং এই মাঝারিতে এসে তিনি সঙ্গে সঙ্গে পদ পাবেন এমন নিশ্চয়তাও মিলে গেছে, তিনি ওই রাজ্য সভাপতির পদই পাবেন, তবে কালীঘাটপন্থী তৃণমূলের নয়, মাঝারি তৃণমূল ঋতব্রত তৃণমূলের তিনি এই পদটি পাবেন, এটুকুও পর্যন্ত কথা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নিজেকে রাজ্য সভাপতি হিসাবেও নিজেকে মনোনয়ন করেছিলেন, নিজের মনোনয়ন করেছিলেন। তিনি তো মানে গোটা তৃণমূলের এই মুহূর্তে তিনি চেয়ারপারসন, তো চেয়ারপারসনের পাশাপাশি রাজ্য সভাপতি এতদিন মানে পদটা খালি ছিল চন্দ্রিমা ভট্টাচার্য চলে যাওয়ার পর, তারপরে এখন সেই দায়িত্ব তিনি নিজের কাঁধেই রেখেছেন। আর সঙ্গে সঙ্গে ঋতব্রতপন্থী তৃণমূল তারাও মনে করেছে আমাদেরও একটা রাজ্য সভাপতি দরকার, তাই তারা বিপ্লব মিত্র তৃণমূল কংগ্রেসের এমএলএ তাকে রাজ্য সভাপতির পদে মনোনীত করেছেন, এবং তিনি ছাড়া আর একজন হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যকে জাতীয় কমিটিতে তাকেও একটা পদ দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। এই হচ্ছে ওভারঅল আপডেট। এইখানে এবার আমি পরের আপডেটে আপনাদের সামনে চলে আসি। সেটা হচ্ছে, দেখুন, পরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে আপনারা জানেন গুন্ডা দমন বিল, রাজ্যে এই যে গুন্ডা দমন বিল আমাদের সামনে এসেছিল, যেটা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে একটা পদক্ষেপ হিসাবে আমরা দেখেছিলাম, যেখানে হচ্ছে প্রিভেনশন অ্যারেস্ট, অর্থাৎ অপরাধ করার আগেই পুলিশ চাইলে অ্যারেস্ট করতে পারেন। যদি কেউ বিশৃঙ্খলা পাকাতে চান, যদি কেউ সমাজে অপরাধ ছড়িয়ে ফেলতে চান, এই ধরনের ঘটনা যদি পুলিশ মনে করে, তাহলে তার বিরুদ্ধে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে তাকে 1 বছরের জন্য মানে 1 বছরের জন্য তাকে অ্যারেস্ট করে রেখে দিতে পারেন। এবং এটা বিধানসভায় পাশ হয়ে গিয়েছে, এবার রাজ্যপালের কাছ থেকেও এটা সিগনেচার হয়ে চলে এসেছে, অর্থাৎ সোমবার দিন থেকে আমাদের এই রাজ্যে কিন্তু এটা আইন হিসাবে লাগু হতে চলেছে। এবার ভেবে দেখুন, যারা মানে এখানে দুটি বিষয়, এক, আমি বিশ্বাস করি যে প্রথম দিকে ডেফিনেটলি এটা শুভেন্দু অধিকারীর মতো মুখ্যমন্ত্রী যখন রাজ্যে রয়েছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এতটা নিম্নগামী মানে কি বলবো প্রতিহিংসা পরায়ণতার মতো তিনি নন, এটা আমরা বিশ্বাস করি। তাই এটা বিশ্বাস করি এই গুন্ডা দমন বিলটা ডেফিনেটলি এটা যে কোনো রাজনৈতিক স্বার্থে একটা টুল হিসেবে, একটা হাতিয়ার হিসেবে তিনি ব্যবহার করবেন না। যেটা তিনি বলেছিলেন বিধানসভায় সেটাই হবে, কিন্তু এটা একবার টার্মে এটা প্রয়োগ হবে না, 2বার টার্মেও এটা হয়তো সঠিক প্রয়োগ হবে, 3বার যখন টার্ম যদি আসে, ধরুন সেই রকম একটা যখন যদি এরকম দিন আসে, তখন মুখ্যমন্ত্রী তখন কে থাকবেন জানি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো নয়, এটা বিজেপি যেখানে যান, মানে যে কোনো রাজ্যে দেখেন যে মুখ্যমন্ত্রী কিন্তু চেঞ্জ হয়, পশ্চিমবঙ্গে কী হবে আমরা বলতে পারবো না, কিন্তু 2টো টার্মের পরও শুভেন্দু অধিকারী থাকবেন কি না থাকবেন আমরা জানি না। তখন যিনি আসবেন তিনি সেটাকে শুভেন্দু অধিকারীর মতো করে এটাকে প্রয়োগ করবেন, নাকি নিজেদের বা বিজেপিকে বাঁচানোর জন্য, বিরোধীদের কণ্ঠস্বর দমনের জন্য এটাকে প্রয়োগ করবেন, সেটা কিন্তু একটা ডেফিনেটলি একটা কোয়েশ্চেন মার্ক এটা থাকবেই। তার কারণ এটা এমন একটা আগুন, যে আগুনটা সত্যি যদি আপনি ব্যবহার করেন জঙ্গল পোড়ানোর জন্য, তাহলে অত্যন্ত ভালোভাবে আপনি মানে শহর থেকে জঙ্গল পরিষ্কার করতে পারবেন। কিন্তু এই আগুনটা যদি আপনি ভুলভাবে ব্যবহার করেন, তাহলে জঙ্গলের পাশাপাশি বাড়িঘরও পুড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আইনটি
মানে প্রয়োগ করার অধিকার কে পাচ্ছেন, মানে মসনদে কে বসে রয়েছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি কোনোদিন সরে যাওয়ার পর এই তৃণমূলের মতো যদি কোনো পার্টি কোনোদিন ক্ষমতায় চলে আসে আর তখনও যদি এই ধরনের বিল থাকে, তাহলে এটা জেনে রাখবেন কোনো ইউটিউবারের ইউটিউব করা থেকে মানে বঞ্চিত সবাইকে হতে হবে। সংবাদ মাধ্যমও তাদেরকে কোনো খবর করতে পারবে না, অন্তত যা বলে দেবে তাছাড়া কোনো খবর করা যাবে না। এইরকম কিন্তু পরিস্থিতি তৈরি হবে, তার কারণ এই আইনটি এত বিপজ্জনক একটা আইন, এটা আপনাদের বুঝতে হবে। এরপরে সর্বশেষ যে তথ্যটা আপনাদের সামনে জানাবো সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিয়ে শুরু করেছিলাম, আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বর নমুনা পরীক্ষার জন্য তাকে বারবার বলা হলেও তিনি হাজিরা দিচ্ছেন না, তিনি কণ্ঠস্বর পরীক্ষার জন্য রাজি নন। কোন বিষয়ে? না, এই ডিজে বাজানোর ব্যাপারে। ডিজে বাজানোর মন্তব্যে তার কণ্ঠস্বর নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। গতকাল হাইকোর্টে আবারও এই বিষয়টি উত্থাপিত হলে তার আইনজীবী অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভর্ৎসিত হন। বলা হয় এখনো কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়ার নির্দেশকে অমান্য করে চলেছেন। যখন কলকাতার হাইকোর্টের তরফ থেকে এইরকম বিভিন্ন রকম কড়া কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অগ্নিবাণ আসছে, তখন তার আইনজীবী বলেন যে ঠিক আছে, আমরা নমুনা দিতে প্রস্তুত, কিন্তু আপনাদের একটা নির্দেশ দিতে হবে যে ডিম যেন কেউ না মারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলে রাস্তায় যেন কেউ ডিম যেন না মারে, এইটা বলতে হবে। তখন হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে ঠিক আছে, পুলিশের ওপর দায়িত্ব দেওয়া হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, ভালোভাবে দেখার জন্য, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 15ই জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতে আসতেই হবে। অর্থাৎ তিনি ওই ডিমের ভয়ে, সেটা সত্যি ভয়ে হতে পারে কিংবা অজুহাত হতে পারে, সেটার থেকে কিন্তু তিনি আর পালাতে পারবেন না। তাকে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য তাকে কোর্টের কাছে আসতেই হচ্ছে। এবার আপনারা বলুন, এই যে আজকে টোটাল যে পর্বটা আপনাদের সামনে শোনালাম, এই পর্বের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ খবরটা কোনটা আপনারা পেলেন? অনুব্রত মণ্ডলের মাঝারি তৃণমূল অর্থাৎ ভালো আর মন্দ তৃণমূলের মধ্যে জায়গা পাওয়া, নাকি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর যখন বুঝতে পেরেছেন যে বাংলার কিছু কিছু মানুষ বঞ্চিত হচ্ছে, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেখানে অন্তত দাবি করে তারা যে সার্বিকভাবে প্রকল্পের সুবিধা সবাই পেতেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেতেন, কিংবা সেটা আবার বিতর্কের বিষয়, সবার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া পেলে রাজ্যে কোষাগারের চাপ সৃষ্টি হবে কিনা সেগুলো বিতর্কের বিষয়। অর্থনৈতিক যারা রয়েছেন তারা এই বিষয়ে মন্তব্য করতে পারবেন, কিন্তু এটা তো ঠিক বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যা ছিল, এখন সংখ্যাটা তো ডেফিনেটলি কমেছে। আর বেনিফিশিয়ারি যদি কমে, এর সরাসরি ভোট বাক্সে তো প্রভাব রয়েছেই। অর্থনীতির গতি একরকম আলাদা। অর্থনীতি তো এটা বলে যে কাউকে টাকা যদি না দেওয়া হয়, অর্থনীতির চাকা সব থেকে দ্রুত এগুবে। যে কোনো দান খয়রাতি প্রকল্প সবটা বন্ধ করে দিলে অর্থনীতির চাকা সব থেকে বেশি এগুবে। কিন্তু সেটা তো নয়, বাস্তব জিনিসটাকে তো দেখতে হবে যে কাদের প্রয়োজন নেই। আজকে অনেক চাকরিওয়ালা রয়েছে যারা ধরুন মাসে 50,000 টাকা 60,000 টাকা মান্থলি চাকরি করেন, তাদেরকে আমাদের সমাজ মধ্যবিত্ত হিসাবে হয়তো চোখে দেখে। কিন্তু আজকে অনেক মুদিখানা, আমি কাউকে ছোট করছি না, অনেক মুদিখানার দোকান রয়েছে, অনেক রাস্তার ধারে চা বিক্রি করে দোকান রয়েছে, যাদের ইনকাম আপনাদের মধ্যবিত্ত যাদের বেঁধে দেওয়া 40,000 50,000 থেকে অনেক গুণে বেশি, এরকমও কিন্তু রয়েছে। তাদের না দিতে হয় ট্যাক্স, তাদের না দিতে হয় কোনো ফাইল রিটার্ন করতে হয়, অথচ তারা প্রত্যেকটি বেনিফিট তারা পাচ্ছেন। তাহলে একটা সরকারের পক্ষে জাজ করা কি করে পসিবল হবে যে যে কোনো বেনিফিট সেটা আসল উপভোক্তার কাছেই পৌঁছাচ্ছে, নাকি অনেকেই এর মধ্যে দিয়ে ফাঁক দিয়ে গলে যাওয়ার চেষ্টা করছেন? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সেটাকেই ধরার চেষ্টা করছেন যে বেনিফিটটা যেন আসল লোকের কাছে পৌঁছায়, কিন্তু সেটা কি হচ্ছে? রাস্তায় যে সমস্ত মুখগুলো আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদের নামে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে তারা খুব উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের। অনেক গরিব মানুষও যে প্রোটেস্ট করছেন, এটাও আমরা দেখছি। তাই তিনি ডেফিনেটলি টাইম নিচ্ছেন। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে এই সরকার কখনো মিথ্যাচার করে না। যা প্রতিশ্রুতি নিয়েছে, হয়তো ইনিশিয়ালি কিছু ভুলভ্রান্তি হচ্ছে, কিন্তু এটুকু আমি বিশ্বাস করি যে আগামী কয়েক মাসের মধ্যে এই ভুলভ্রান্তিগুলো হয়তো সেরে যাবে, এবং মুখ্যমন্ত্রীর নজরে যদি কেউ আনতে পারেন সঠিকভাবে, তাহলে ডেফিনেটলি তিনি অন্যায় হতে দেবেন না। এটুকু বিশ্বাস অন্তত এখনো পর্যন্ত এই 2 মাসে তার মধ্যে, এবং বিরোধী দলনেতা থাকা অবস্থায় তিনি যা বলেছেন সেইটুকু কথাতে অন্তত তৈরি হয়েছে। এনিওয়ে, আপনাদের মন্তব্য সবাই লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।